হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএস একাডেমি। আজ আমরা এসএসসি জিডি 20 ফেব্রুয়ারি 2024 যেটা তৃতীয় শিফটের অঙ্কের কোশ্চেন ছিল সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো এসএসসি জিডিতে তোমরা নিশ্চয়ই জানো যে 20টা করে অঙ্কের কোশ্চেন থাকে। তো সেই 20টা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব। আর প্রথমে বলে দিই যে হ্যাঁ, এটা দ্য বেস্ট অ্যাপ্রোচ হবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি যে যদি এই যে পদ্ধতিতে তোমাদেরকে আমি শেখাবো, এখন যে পদ্ধতিতে আমি তোমাদেরকে করাবো, যদি সেই পদ্ধতিগুলো তোমরা নিজেদের মধ্যে অ্যাবজর্ব করো, তাহলে তোমরা পরীক্ষাতে অবশ্যই সময় কম পড়া তো দূরে যাক, তোমরা সময় বাঁচাবে। আর এটা আমি এত জোর দিয়ে কেন বলছি, কারণ আমি এসএসসি সিজিএল যেটা মেন্স হয়েছিল 2024, সেখানে যদি আমি 2 থেকে 2.5 মিনিট সময় বাঁচিয়ে নিতে পারি, তাহলে তার থেকে তো কম্প্যারিজনে আরামসে বাঁচাতে পারবে। তো সেই বিশ্বাস রাখো, আর ক্লাসটা অবশ্যই পুরোপুরি ধ্যান দিয়ে শুনবে। ঠিক, অনেক জায়গায় নতুন কিছু শিখবে, যেগুলো নতুন শিখবে সেগুলো নোট করে রাখবে। আর যেটা বলার যে ক্লাসটা তোমরা কীভাবে করবে, সব থেকে বেস্ট যেটাতে তোমরা এটা ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে যে যখন আমি নেক্সট কোশ্চেনে শিফট করব কোনো একটা কোশ্চেনে, ফার্স্ট তোমরা কী করবে, ভিডিওটা পজ করবে, নেক্সট তোমরা নিজেরা সলভ করবে, তারপর তোমরা সলিউশন করতে পারো বা না পারো, তোমাদেরকে আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। কেন বলছি যে পারলেও দেখতে হবে? হতে পারে যে তুমি কোনো একটা পদ্ধতিতে সলভ করেছো, আমি অন্য একটা পদ্ধতি দেখিয়ে দিলাম, তোমার দুটো পদ্ধতি জানা হয়ে গেল। হতে পারে তুমি লেংদি মেথডে করেছো, আমি শর্ট মেথড দেখিয়ে দিলাম। তো এই জন্যই বলি যে তোমরা পেরে গেলেও তোমাকে দেখতে হবে, না পারলেও দেখতে হবে। এখন সময়টা ইউটিলাইজ করার জন্য, ঠিক আছে? এখন এটা নয় যে এখন সময় বাঁচানোর জন্য নয়, এখন সময়টা ইউটিলাইজ করতে হবে, সময়টাকে ব্যবহার করো ঠিক করে। তাহলে পরীক্ষাতে অবশ্যই তোমরা সঠিক সময়ের মধ্যে পরীক্ষার মানে সময়ের আগেই তোমরা কমপ্লিট করে নিতে পারবে। তো চলো আর দেরি না করে ক্লাসটা আমরা শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, এ এবং বি যথাক্রমে 20 দিন এবং 60 দিনে একা একটি কাজ সম্পন্ন করতে পারে। কি বলতে চাইছে, একে যদি বলা হয় যে যা তুই কাজ করবে, ও 20 দিনে পুরো কাজ শেষ করবে। বিকে যদি বলা হয় তাহলে বি 60 দিনে পুরো কাজটা কমপ্লিট করে দেবে। এখন তারা বন্ধুত্ব করেছে, একসাথে কাজ শুরু করেছে এবং কিছুদিন পরে এ ছেড়ে পালাচ্ছে, ঠিক আছে? আর বাকি যে কাজটা তাহলে এ আজকে ছেড়ে দিল, তারপরে যে কাজটা সেটা কে করছে, সে বি একা করছে। কত দিনে করছে? 12 দিনের মধ্যে কাজটা শেষ করে নিচ্ছে। তাহলে বলছে যে শুরু থেকে কতদিন পর এ কাজটা ছেড়েছে। কোশ্চেনটা বোঝা গেল, এ বি একসাথে কাজ করতে শুরু করেছিল, কোনো একটা মোমেন্টে এসে এ বললো আমি আর কাজ করবো না, ঠিক? বি একা কাজটা শেষ করছে, বি শেষকালে 12 দিন করেছে, তাহলে তার আগেটাতে বলছে যে শুরু থেকে কতদিন পর এই কাজটা ছেড়েছে। তো দেখো কি বলবো এখানে আমরা, যে 20 দিন এ করে কত দিনে? 20 দিনে, বি 60 দিনে। তাহলে আমরা টোটাল ওয়ার্কটা নেব 20 আর 60-এর এলসিএম, যেটা কত? 60। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? ই ফর এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা আমরা যেটা বলি। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? 3। 60টা কাজ যদি 20 দিনে করে, এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা কতটা? 3। বি এর এফিসিয়েন্সি কত হবে? 1। ক্লিয়ার এখানে? তাহলে টোটাল কাজ হচ্ছে যে 60, এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি। এবার কি বলা হয়েছে যে বি শেষকালে 12 দিন কাজ করেছে, একা একা কাজ করেছে। তাহলে 12 দিনে একা বি কতটা কাজ করবে? একদিনে একটা কাজ করে, এফিসিয়েন্সি যেহেতু 1, তাহলে একটা কাজ করে। তাহলে 12 দিনে বি 12 দিনে কটা কাজ করবে? 12 ইন্টু তার কর্মক্ষমতা যেটা 1, 12টা কাজ করবে। রিমেনিং কাজ কতগুলো? টোটাল তো 60টা কাজ, তার মধ্যে 12টা কাজ কমপ্লিট করেছে বি শেষ মুহূর্তে এসে, ঠিক শেষ পোর্শনে এসে। তাহলে বাকি কাজ 48টা। এই 48টা কাজ তার মানে তার আগে শেষ হয়েছে। এই 48টা কাজ তাহলে কে কে করেছে? এ আর বি মিলে করেছে। এ 3টে কাজ করে, বি ডেলি একটা কাজ করে। তার মানে একসাথে দুজনে কটা কাজ করবে? 4টা কাজ করবে। কাজ করতে হবে কতগুলো? 48টা। 4টা করে কাজ করতে পারে, 48টা কাজ করেছে, তাহলে কতদিন সময় লাগবে? তোমরা বলবে স্যার কাজ বাই কর্মক্ষমতা, 12 দিন। তার মানে হচ্ছে যে প্রথমে এ এবং বি একসাথে 12 দিন করেছিল, তারপরে এ পালিয়ে গেছে, বি একা একা 12 দিন করেছে। তাহলে শুরু থেকে কতদিন পর এ কাজ ছেড়েছে? 12 দিন পর। বোঝা গেল? তো সময় এবং যে কার্যের অঙ্কগুলো এগুলো খুবই সোজা হয় যদি আমরা ওই জিনিসটা যেটা ঘটছে, ঠিক আছে, সেটা যদি আমরা ভিজুয়ালাইজ করে নিতে পারি যে এরকমভাবে ঘটনাটা আমার ঘটেছে, তাহলে এর থেকে সোজা যেটার কিন্তু আর কিছু হতে পারে না। জাস্ট আমাদেরকে ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়াতে হবে, আর কিছু না। নেক্সট, একটি চেয়ারের
ধার্য মূল্য দেওয়া আছে 5,000 টাকা। পরপর দুটো ক্রমিক মানে কি পরপর দুটো ছাড় দেওয়া আছে, একটা হচ্ছে 10% আর একটা X%। চেয়ারটি 3150 টাকায় বিক্রি করা হয়, তাহলে এক্সের মান কত? ওকে, তো কী দেওয়া আছে যে চেয়ারের ধার্য মূল্য 5,000 টাকা, ধার্য মূল্যের উপরেই আমরা ছাড় দিই, তাই তো? তো 5,000 টাকার উপরে যদি 10% ছাড় দিই, 10% মানে আমরা বলতে পারি যে স্যার 10% মানে তো 1/10। তাহলে যদি 1/10 আমরা ছাড় দিয়ে দিই, তাহলে এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 9/10। ছাড় দিয়ে মানে মাইনাস করা, তো 10 থেকে 1 মাইনাস করে দেবো, 9/10। আর 1% ছাড় দিয়েছে, তাহলে আমরা জানি না এখানে কত, এখানেও কিছু একটা ফ্র্যাকশন হয়েছে। সাপোজ যদি এখানে 20% হতো, তাহলে আমরা বলতাম যে 1/5 মানে 4/5 দিয়ে গুণ করে নিতাম। আমরা জানি না এখানে কত পার্সেন্ট হয়েছে, আমরা জানি কি এখানে কত পার্সেন্ট হয়েছে, আমরা এখানে জানি না। তাহলে এটুকু তো বলতে পারি যে এখানে কিছু একটা ফ্র্যাকশন দিয়ে গুণ হবে, ওই ছাড়টা দেওয়ার পরে কিছু একটা ফ্র্যাকশন দিয়ে গুণ হবে, কিছু একটা ভগ্নাংশ দিয়ে গুণ হবে, সেটা আমরা এফ ধরে নিচ্ছি। ওকে, সো এই ছাড়টা দিয়ে দিলে, যদি এই দুটো ছাড় দিয়ে দিই, তারপরে চেয়ারটা বিক্রি করেছি কত টাকায়? কত টাকাতে? 3150 টাকায়, 3150 টাকা। এখান থেকে এফের মানটা ক্যালকুলেট করা সম্ভব। এফ সমান কী লিখব? 3150, একটা শূন্যর সাথে একটা শূন্য কেটেই দিই, বাই 9 ইন্টু 500। এবার এটা কাটাকাটি করবো, একটা শূন্যর সাথে একটা শূন্য, আর যদি কাটি 5 আর 3 8 9, 9 দিয়ে কাটবে, 9 3 27, 4 9 5 45, আবার এটা কেটে যাবে, দেখো কত দিয়ে কাটবো, এটা কাটছি না, তাহলে পড়ে থাকছে কত? 35/50। তার মানে কি আমরা বলতে পারি যে স্যার যদি 50 টাকা জিনিসটার দাম ছিল, তাহলে সে 35 টাকাতে বিক্রি করে দিয়েছে। তাহলে যদি জিনিসটার দাম 100 টাকা ছিল, সে বিক্রি করে দিয়েছে 70 টাকাতে। ঠিক, 2 দিয়ে গুণ করলাম উপর নিচে। তাহলে যদি 70 টাকায় বিক্রি করেছে, তাহলে ছেড়েছে কত টাকা? 30 টাকা। কত টাকা দেবে? 100 টাকায় যদি 30 টাকা ছেড়েছে, মানেই তো 30%। তাহলে সেকেন্ডের ফ্র্যাকশনটা কত হয়েছে? 30%। এটা ফার্স্টেরটা বলুক সেকেন্ডেরটা বলুক, ব্যাপার একই, কারণ গুণ হচ্ছে। এবারে প্রথমে গুণ করি, শেষে গুণ করি, একই না? যদি 2 × 4 × 2 বলি, 2 × 3 × 4 বলি, আর 4 × 3 × 2 বলি, কোনো পার্থক্য আসবে? কোনো পার্থক্য আসবে না। সেই জন্যে যদি কখনো এই ফ্র্যাকশানটাকে আমার যদি গায়েব করে দেয়, এটাকে যদি দেয়, তাহলেও সে একই প্রসেস হবে আমার। নেক্সট, একজন ব্যক্তি প্রথম 11 কিলোমিটার 60 মিনিটে এবং পরবর্তী 22 কিলোমিটার 30 মিনিটে অতিক্রম করেছে। যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো এখানে অনেক ধরনের এখানে একটা শর্ট কিছু করা যায়, বাট আমি খেয়াল রাখিনি, আর খেয়াল রাখার দরকারও নেই। ঠিক, যতটুকু খেয়াল রাখা দরকার ততটুকুই খেয়াল রেখেছি, ততটুকু খেয়াল রেখেই আমি এতগুলো এক্সাম ক্লিয়ার করতে পেরেছি। তো আমার মনে হয় বাকি কিছু বিশেষ মানে মুখস্থ রাখার কোনো দরকার নেই। ঠিক, যতটুকু ইম্পর্ট্যান্ট ততটুকুই তোমাদেরকে বলবো, বাকি বলবো মুখস্থ করতে যেও না, ডাস্টবিন বানিয়ে লাভ নেই। তো আমরা কি জানি গতিবেগ সমান আমরা বলতে পারি যে স্যার গতিবেগ সমান, গতিকে আমি যদি এস তে লিখি, এস সমান আমরা বলতে পারি যে ডিস্টেন্স আপন টাইম। কোনো সমস্যা? স্পিড সমান ডিস্টেন্স আপন টাইম, এই সূত্রটাই আমরা দেখেছি। তো এখানে আমরা স্পিডটাই বের করতে হবে। ডিস্টেন্স কত গেছে? 11 কিলোমিটার প্লাস 22 কিলোমিটার, দুটো ডিস্টেন্স গেছে। টাইম কত লেগেছে? প্রথমে 60 মিনিট, তারপর 30 মিনিট, মানে 90 মিনিট। 90 মিনিট মানে আমরা বলতে পারি স্যার 1.5 ঘন্টা। কেন ঘন্টাতে করলাম? কারণ উপরে কিমি আছে, নিচে ঘন্টা আছে, কিমি পার আওয়ার বেরিয়ে যাবে। তো 11 12 33 বাই 1.5, একটা শূন্যর জন্য 10 জন্য একটা শূন্য, কাটাকাটি যদি করলি তো কত পেয়ে যাবো? 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 22 কিমি পার ঘন্টা। তো সিম্পলি আমরা এ সমান d/t করে এইটার সাহায্যে আমরা গড় গতিবেগ কিন্তু বের করে নিতে পারি। নেক্সট, একটি সিনেমার টিকিটের মূল্য 18% বাড়ানো হয়েছে। টিকিটের মূল্য বৃদ্ধির ফলে দর্শকের সংখ্যাটা 25% কমে গেছে। আয়ের উপর কী প্রভাব পড়বে? এই জিনিসটা নিশ্চয়ই দেখেছ যে রিসেন্ট যদি একটা এক্সাম্পল বলি, যে জিওর যখনই দাম বাড়াতে শুরু করেছিল, সব কী হলো? বিএসএনএল শুরু করেছে কম পয়সাতে, তো বিএসএনএলে সবাই ট্রান্সফার হয়েছে, অনেক পার্সেন্ট মানুষ কী হয়েছে? ট্রান্সফার হয়েছে। তো দাম বেড়েছে কিছু পার্সেন্ট মানুষ চলে গেছে। তো এর প্রভাবে নিশ্চয়ই কিছু একটা মুনাফাতে কিছু না কিছু তো চেঞ্জ হবে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো এটাই আমাদের জানতে হবে। এটা আমরা একটা সাকসেসিভ মেথড যেটা করি a + b + ab/100, সেই সূত্রটার সাহায্যেও কিন্তু করে নিতে পারি, বা চাইলে আমরা ফ্র্যাকশানের ইউজ করতে পারি, মাল্টিপ্লাইং ফ্যাক্টর, আমরা অনেক কিছু সাহায্যে করতে পারি। বাট এখানে একটাই প্রসেস দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে। তো সূত্র আমাদের কি হয়? a + b + ab/100।
কোনো সমস্যা নেই নিশ্চয়ই এখানে। যেখানে 18% বৃদ্ধি করা হয়েছে তাহলে আমি এইকে ধরে নিচ্ছি 18%। এবার যেহেতু বৃদ্ধি তাহলে আমার প্লাসে সাইন থাকবে, ঠিক। বিটা কী হয়েছে, হ্রাস পেয়েছে 25%, তাহলে বি এর সাইনটি কী হবে -25। এবার এটা আমরা বসাবো, এর জায়গাতে +18, বি এর জায়গাতে -25 প্লাস এ ইন্টু বি যখন করবো তাহলে 18 ইন্টু -25 বাই 100। এখান পর্যন্ত সমস্যা নেই নিশ্চয়ই। এবার দেখো এখানে তাহলে মাইনাসে, এখানে যদি 18 -7 আর মাইনাসে প্লাসে -18 ইন্টু 25/100, এটা কাটাকাটি করছি, 25 4 100 আর 2 2 4, 2 9 18, 9/2, 9/2 মানে এটা লেখা যায় যে স্যার 4.5, 7.5 আর -7 আর -4.5 মানে কত হচ্ছে -11.5, -11.5। এবার মাইনাস কি বলছে, মাইনাস আসছে মানে ওটা আমার হ্রাস হয়েছে, তাহলে আমার হ্রাস হয়েছে কতটা 11.5%, যেটা অপশান সিতে অ্যান্সার আছে। অনেক সময় 11.5% বৃদ্ধি আর হ্রাস দুটো অপশান দেওয়া থাকে, তো খেয়াল রাখবে এখানে মাইনাস হয়েছে এসছে, মাইনাসে অ্যান্সার এসছে মানে হ্রাস হয়েছে। যদি প্লাসে অ্যান্সার আসতো তাহলে বৃদ্ধি হতো। আমাদের জাস্ট এইটুকু ফর্মুলাই মুখস্থ রাখবো, ঠিক। অনেকে এটাকে চেঞ্জ করে করে মনে রাখে, ওটা দরকার নেই যে a প্লাস বি মাইনাস এ বি বাই 100 যখন ডিসকাউন্ট হয়, ওইভাবে মনে রাখার কোনো প্রয়োজন নেই। ডিসকাউন্ট মানে তোমরা তখন কী লাগাতে পারো, মাইনাস। নেক্সট, যদি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 8 বছর 6 মাসে সরল সুদের 3 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে? তো এখানে আমরা দেখো কি বলেছে যে সরল সুদের 3 গুণ হয়েছে, মানে আমরা এটা বলতে পারি যে স্যার যদি পি টাকা আমি জমা দিয়েছিলাম ব্যাংকে, তাহলে 8 বছর 6 মাস পরে আমি যখন যাচ্ছি ব্যাংকার আমাকে বলছে যে আজকে তুমি 3p টাকা নিয়ে যাও, 3 গুণ হয়ে গেছে, 3p টাকা হয়ে গেছে। তাহলে সুদ কত টাকা পেয়েছি আমরা, 2p টাকা সুদ পেয়ে গেছি, 2p টাকা সুদ পেয়ে গেছি কত দিনে, 8 বছর 6 মাসে। তাহলে আমাদের যেটা বেসিক সূত্র যে সুদ সমান প্রিন্সিপাল, যেটা আমার পি আছে আসল, ইন্টু সময় কত আছে 8 বছর 6 মাস, কিন্তু আমাকে পুরোপুরি বছরে আনতে হবে। তাহলে 8 বছর 6 মাসকে আমি বলতে পারি 8.5 বছর, ইন্টু আর যেটা বের করতে হবে বাই 100। এবার ক্যালকুলেশন করব, এই দশমিকটার জন্য একটা শূন্য নিচে চলে আসবে, এই পি এর সাথে এই পি কেটে যাবে, আর 5 দিয়ে কাটাকাটি হবে, 5 17 85, 5 200 1000, তো আর সমান চলে আসবে 2 2 400 বাই 17%। এবার 400 বাই 17 মানে কতটা হবে দেখেন, এটা একটু ক্যালকুলেশন করে নিয়ে যদি 17 2 34 60, মানে যে 17 17 3 51, 23 পয়েন্ট সামথিং, একটা দিয়ে আছে অপশান বিতে, অপশান ডিতে, তাহলে 23.52%। বাকি ভাগটা আমাদের করার প্রয়োজন নেই এখানে। নেক্সট, 6 বন্ধুর গড় উচ্চতা দেওয়া আছে 144 সেন্টিমিটার, 150 সেমির উচ্চতার একটি ছেলে দল ছেড়ে যদি চলে যায় তাহলে নতুন গড় উচ্চতা নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কটা পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতে একটা না একটা গড়ের এই ধরনের অঙ্ক আসে, যে কি একটা ঢুকে গেল, কি একটা চলে গেল, ট্রান্সফার হলো, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে থাকে, ঠিক। তো এখানে আমরা কীভাবে করবো, এখানে কী হচ্ছে দল ছেড়ে চলে আছে মানে রিমুভাল হচ্ছে, ঠিক। 3টে কেস বলেছিলাম, একটা অ্যাডিশন, রিমুভাল আর রিপ্লেসমেন্ট, তার মধ্যে এখানে কী আছে রিমুভাল কেস আছে, ঠিক। তো আমরা রিমুভালের ক্ষেত্রে দেখি যে কতজন এসছে, যে গেছে সে কত নিয়ে গেছে, যদি সে অ্যাভারেজের থেকে বেশি নিয়ে যায় তাহলে লস হয়ে যাবে, যদি অ্যাভারেজের থেকে কম নিয়ে যায় তাহলে অ্যাভারেজটা আমাদের রিমেনিং পার্সনদের অ্যাভারেজটা কী হবে বেশি হয়ে যাবে। তো এখানে কি হয়েছে, যে গেছে, যে দল ছেড়ে চলে গেছে, গড় উচ্চতা 144 মানে কি, মানে ধরো সাপোজ যদি আমরা বলি, তো এখানে কোনো 6টা বন্ধু আছে, ওকে, এখানে 6টা বন্ধু আছে, গড় উচ্চতা 144 মানে কি, আমরা যদি ভেবে নিই যে 6 বন্ধুর কাছে গড়ে 144 টাকা করে আছে, তাহলে প্রত্যেকটা বন্ধুর পকেটে যদি আমরা দেখি সার্চ করি তো 144 144 144 এর মধ্যে 6জন করে কাছেই পাবো। এবার যে 150, এমনটা তো নয় 150 টাকা নিয়ে এসেছিলো, ঠিক আছে, সে দল ছেড়ে পালাচ্ছে, তাহলে যদি 144 টাকা তার পকেটে ছিল, প্রত্যেকের পকেটে যখন এই গোলের মধ্যে ঢুকে যাচ্ছে সবার কাছে 144 টাকা আছে, এবার যে 150 টাকা যদি কেউ নিয়ে চলে যায় তার মানে কি সে নিজের 144 টাকা নিয়ে যাচ্ছে, প্লাস বাকি ওদের কাছ থেকে আরও 6 টাকা কালেকশন করে নিচ্ছে, দিনই পালাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে 6 টাকাটা হচ্ছে, এই 6 টাকাটা বাকি লোকদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, বাকি যে 5জন বেঁচে আছে ওদের কাছে কিছু পরিমাণ কমে যাবে তাহলে টাকা, তাহলে কতটা বেশি নিয়ে পালাচ্ছে এভারেজের থেকে, স্যার এভারেজ থেকে যে 6 বেশি নিয়ে পালাচ্ছে,
এবার এই যে 6-এর ভুগদানটা করবে কারা? যে 5জন দলে পড়েছে, কারণ একজন যদি বেরিয়ে যায় 6জনের মধ্যে পড়ে থাকে কতজন? 5জন। এই যে ভুগতানটা করতে হবে এটা করবে 5জন লোক মিলে। তাহলে 6/5 সমান কত? এক একজনকার কাছ থেকে 1.2 টাকা করে বেরিয়ে যাবে। এক একজনকার কাছ থেকে 1.2 টাকা করে বেরিয়ে যাবে। এবার সবার কাছে ছিল 144 করে, যদি 1.2 করে বেরিয়ে যায় তো কত পড়ে থাকবে? 144 মাইনাস 1.2। ক্যালকুলেশন করলে আমরা লাস্টের ইউনিট ডিজিট অবশ্যই 8 পাবো, যেটা আমাদের অপশান এতে আছে। তো এটা আমি তোমাদেরকে বললাম বলে এতক্ষণ লাগছে, এটা যদি আমি করতাম বা তোমরা যখন করবে, ঠিক আছে, 2-3 বার প্র্যাকটিসের পর দেখবে এটা কিছুই লিখতে হচ্ছে না, সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারছো, এবং এটা আমার গ্যারান্টি। কারণ আমি করতে পারছি মানে তোমরাও অবশ্যই পারবে, না পারার মতো কোনো কিছু নেই। জাস্ট যখন প্রথম শিখছো তখন কী হতো, তোমাদেরকে একটু ভাবতে হবে, একটু নিজেদেরকে সময় দিতে হবে। এমনটা নয় যে আমি আমার ভিডিওটা দেখে নিলে ব্যস্ত তুমি শিখে গেলে, এটা কোনোদিনও হয় না। এটা আমার সাথেও হয়নি, তোমার সাথেও হবে না। নেক্সট, ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য দেওয়া আছে 264 টাকা। লাভের শতাংশ যদি 33% হয় তাহলে বিক্রয়মূল্য কত? তো লাভের হারটা দেওয়া আছে কত? 33%। আর ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য দেওয়া আছে 264 টাকা। তো আমরা বলতে পারি যে স্যার লাভের শতাংশ 33%, মানে যদি ক্রয়মূল্যটা 100 হয়, প্রফিট তাহলে 33, তাহলে এসপি কত হবে? 133। এসপি 133, বিক্রয়মূল্য 133। এসপি মানে কি? সেলিং প্রাইস। তো এদের দুজনকার ডিফারেন্স কতটা? 33 রেশিও। এখানে আমরা রেশিওতে কাজ করছি, ঠিক? 33 রেশিও। ওরা বলছে যে না 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 33 রেশিও নয়, 264 টাকা, আর আমরা দেখছি 33 রেশিও। তাহলে 33 রেশিও মানে আমরা বলতে পারি যে স্যার 264 টাকা মানেই আমাদের 33 রেশিওর সাথে সমান। তাহলে 1 রেশিও মানে কত? কাটাকাটি করবো 8 দিয়ে। 1 রেশিও মানে 8 টাকা। আর আমাদের বিক্রয় মূল্য জানতে চাইছে, বিক্রয় মূল্য কত ছিল? 133 রেশিও। তাহলে বিক্রয় মূল্য 1 রেশিও মানে যদি 8 টাকা হয়, 133 রেশিও মানে কত হবে? ইন্টু 8, 8 3 24, আর 13 104, আর 2 106, 1064, যেটা অপশান এতে আছে। তাহলে বিক্রয় মূল্য কত হলো? 1064। আর যদি বলো ক্রয় মূল্য কত হবে, তো 100 ইন্টু 8, 800 টাকা। ক্রয় মূল্য হয়ে যাবে কত? 800 টাকা, ঠিক। নেক্সট, যদি বার্ষিক সুদ চক্রবৃদ্ধি হয়, মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলা হচ্ছে আর কি, তাহলে কত টাকা বার্ষিক 30% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদে 9,464 টাকা হবে? তাহলে আমার বার্ষিক সুদের হার কত দেওয়া আছে? 30% চক্রবৃদ্ধি, এবং সময় কত দেওয়া আছে? 2 বছর। এতে যদি চক্রবৃদ্ধি সুদে 9,464 টাকা হয়ে যায়, মানে এত টাকা হয়ে যায় মানে কি, মানে এই যে 9,464, এটা কিন্তু সুদ নয়, যে শুধু চক্রবৃদ্ধি সুদ নয়, এটা আমার সুদ প্লাস আসল, যেটা আমরা সমূল চক্রবৃদ্ধি বলে থাকি, যে চক্রবৃদ্ধি সুদটা প্লাস আমার মূলধনটা, সেটা কত? 9,464 টাকা। তো একটা জিনিস বলো, যদি 30% করে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে 2 বছরে আমি কত পার্সেন্ট সুদ পাবো? তোমরা বলবে স্যার 30% প্লাস 30% প্লাস 30 ইন্টু 30/100, এত পার্সেন্ট সুদ আমি পেয়ে যাবো 2 বছরে। কারণ এখানে আমার সাকসেসিভ লাগবে, প্রথমে বছর 30%, তারপরে বছর 30%, তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে? 30 প্লাস 30-এর যেটা সুদ হবে। তো এখানে কত পেয়ে যাচ্ছি? 30 60 আর 69%, মানে টোটাল আমি সিআই পাবো, চক্রবৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো 69%। এটা সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, মূলটা তো আমার 100% ছিল, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 169%। ওইটাই ওরা দিয়ে দিয়েছে 9,464 টাকা। তাহলে আমরা বলতে পারি 9,464 টাকাটা 169%-এর সাথে সমান। জানতে কি চেয়েছে যে কত টাকা, মানে প্রিন্সিপালটা কত, তো প্রিন্সিপাল তো 100%। এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সার পেয়ে যাবো। এখানে দেখো প্রত্যেকেরই এই যে 9টা আছে, এই শূন্যগুলো তো কোনো কাটতে পারে না, এই শূন্য দুটো কাটবে কি? নিচের কেউ আছে কি যে কাটতে পারবে শূন্যগুলোকে? পারবে না। তার মানে দুটো শূন্য তো অবশ্যই থাকবে অ্যান্সারে, তাহলে অপশান ডি তোমার অ্যান্সার হতে পারে না। দুটো শূন্য কোথায় এখানে? এবার দেখো এই 9 দিয়ে কাটবে, এখানে এই যে 9টা আছে এই 9টার সাথে 4টা কাটবে, ঠিক আছে। যদি আমরা পুরো ভাগটা করি তাহলে এই 9টার সাথে কিছু একটা গুণ হবে, এমন কিছু যাতে 4 শেষকাল আসে। তো 9-এর সাথে কত গুণ করলে শেষকালে 4 আসবে? একটাই মাত্র আছে, সেটা কত? 9-এর সাথে যদি 6 গুণ করি, 9 6 54, আর কোথাও কিন্তু
9-এর সাথে কোনো কিছু ডিজিট গুণ করলে আমার লাস্টের ডিজিট 4 পাবো না, একমাত্র 6 গুণ করলে পাবো। তাহলে এই কাটাকাটিটা নিশ্চয়ই যাই দিয়ে কাটুক না কেন শেষকালে 6 থাকবে। তার মানে 6-এর পরে 2টো শূন্য অ্যান্সার, 6-এর পরে 2টো শূন্য, যেটা আমার অপশান এতে আছে। তাহলে বোঝা গেল যে এই যে ক্যালকুলেশনটা আমার দেখতে এত বড় লাগছিল, 9464কে 169 দিয়ে ভাগ করা, ক্যালকুলেশন কিন্তু আমার করতে হলো কি? করতে হয়নি, শুধুমাত্র ইউনিট ডিজিটের সাহায্যে আমরা করে নিয়েছি। ঠিক, তো অনেক সময় এরকমই হয় যে ক্যালকুলেশন অনেক বড় বড় থাকলে কী করে না, এমন কিছুভাবে করে দেয়, অ্যান্সারটা দেওয়া থাকে অপশানগুলো, যে আমাদেরকে ক্যালকুলেশন কিন্তু করতে হয় না। অনেক সময় ক্যালকুলেশন কিন্তু করতে হয়। তো ওটা ভয় পেলে চলবে না যে এত বড় ক্যালকুলেশন, নিজেদেরকে সেই প্র্যাকটিসটা রাখতে হবে। যদি 18 জন পুরুষ 13 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 54 জন একই কাজ কত দিনে শেষ করবে? 18 জন করছে 13 দিনে, 54 জন কত দিনে করবে? ওই কী নিয়ম করব যে স্যার 18 জন করে তো 13 দিনে, ঠিক আছে, একজন করবে কম দিনে না বেশি দিনে? অবশ্যই বেশি দিনে করবে। 18টা লোক যদি 13 দিনে কাজ শেষ করতে পারে, একটা লোককে যদি বলি যদি কাজটা কর, বেশি দিন লাগাবে, কতদিন লাগাবে? 18 × 13, 54টা লোক কত দিনে করবে? অবশ্যই একটা লোক যত দিনে করে তার থেকে নিশ্চয়ই কম দিনে করবে 54টা লোক। তাহলে একটা লোক তো 18 × 13 দিনে করে, 54টা লোক 52/54 করবে, 18 × 3 = 54, মানে 13/3 দিন, যেটা অপশান এতে আছে, 13/3 দিন। নেক্সট, আর যেটা বলার যে এই যে জিনিসগুলো আমি লিখছি, এই যে লাইনগুলো আমি লিখছি, এই লাইনগুলো কি তোমাদের এত লেখার দরকার পড়বে পরীক্ষাতে? অবশ্যই পড়বে না, কারণ এটা আমরা মেন্টালি করতেই পারি যে 18টা লোক 3 দিনে, একটা লোক 18 × 13 দিনে, তো 54 লোক 18 × 13/54। ঠিক, পরীক্ষাতে হয়তো বড় জোর এইটুকুই শুধুমাত্র লিখতে হবে তোমাদেরকে। এখন যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তাই জন্য আমাকে পুরোটা লিখে দেখাতে হচ্ছে। ঠিক, নেক্সট, পিতলের মধ্যে তামা ও দস্তার অনুপাত 25:12, 370 কেজি পিতলের মধ্যে কত পরিমাণ তামা থাকবে? তো এটা তো একদম বেসিক কোশ্চেন। 370 কেজি পিতলের মধ্যে তামার পরিমাণ, তামার রেশিও কত আছে? 25, আর টোটাল কত? 25 + 12 মানে 37 রেশিও, টোটালটা 37 রেশিও, তাহলে এই পুরোটা তো 37 রেশিওর সাথে সমান। আমাকে বের করতে কী হবে? আমাকে বের করতে হবে কত রেশিওর মান? তামার পরিমাণ, তামা তো 25 রেশিও × 25, এটা কাটাকাটি করলে আমরা কত পেয়ে যাবো? 250 কেজি, 250 কেজি। একটি পণ্যের ধার্য মূল্য এত, বিক্রয় মূল্য এত, ছাড়ের শতাংশ কত? তো দেখো এখানে পার্সেন্টে বের করতে হবে। ছাড় মানে আমরা কি জানি যে ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের উপরে, তার মানে নিচে আমাদের হরে কি থাকবে? ধার্য মূল্য, উপরে কে থাকবে? ছাড়। ছাড় কত টাকা দিয়েছে, যে এটা থেকে এটা বিয়োগ করে নেবো, এখান থেকে আমরা বিয়োগ করব। তো 5, 25, 6 × 7 আর 8 × 15 থাকছে 1, 15 × 16 আর 12, 12,825 টাকা ছাড় দিয়েছে। 12,825 টাকা ছাড় দিয়েছে কত টাকার উপর? 28,500 টাকার উপর, যেটা ধার্য মূল্য তার উপরে হয়। ছাড়টা কার উপরে হয়? ধার্য মূল্যের উপরে হয়, বা মার্কেট প্রাইস যেটাকে আমরা বলে থাকি। ছাড় দিয়েছে কত? 12,825 টাকা। তাহলে 100 টাকার উপরে যেটা ছাড় দেবে সেটাই আমার ছাড়ের শতাংশ হবে, × 100। এখানে কাটাকাটি করো, 2টো শূন্যের সাথে 2টো শূন্য চলে যাবে। এবার দেখো এখানে 5 আছে, এখানে উপরে 5 আছে, কি বলছি যে এখানেও তো 5 আছে আর এখানেও 5 আছে, তো 5-এর সাথে যদি 5 গুণ করি আর 3 গুণ করি, দুটো ক্ষেত্রে আসতে পারে। এক তো 5 × 3 = 15 আসতে পারে, একটা 5 × 5 = 25 আসতে পারে। আর কোনো ক্ষেত্রে কি আসবে? 5 × 3 = 15, 5 × 9 = 45, অনেক ক্ষেত্রে আসতে পারে, যেহেতু 5 দিয়ে, তো অনেক ক্ষেত্রে আসতে পারে। এই ক্ষেত্রে আমরা কী করবো, একটুকু ক্যালকুলেশনটা করে নেই, বেস্ট হবে। 5 দিয়ে কাটাকাটি যদি করি, 5 × 5 = 25 আর 5 × 7 = 35, 5 × 2 = 10, 5 × 5 = 25, 32, 5 × 6 = 30, 5 × 5 = 25, 57 আর উপরে আছে 2565। তো 2565 7 দিয়ে 7 × 5 = 35 হবে, আর কোনো কিছুতে হবে না। তাহলে অ্যান্সার কী হবে? অবশ্যই 45% হবে। কী বলছিলাম যে এখানে দেখো, এখানে ইউনিট ডিজিট আছে 7, এখানে আছে 5, তো 7-এর সাথে যদি আমরা 5 গুণ করি তবেই লাস্টের মানে 7 × যদি 5 করি তবেই আমার 35 আসবে, ইউনিট ডিজিট 5 আসবে। আর কোনো ক্ষেত্রে আসবে কি ইউনিট ডিজিট 5, 7-এর সাথে আর কোনো কিছু গুণ করলে ইউনিট ডিজিট 5 আসবে না, ঠিক আছে। তাহলে যাই করে কাটাকাটি করি না কেন, এটা কিছু না কিছু যে লাস্টের ডিজিটটা অবশ্যই 5 হবে।
লাস্টের ডিজিট 5 একটাতে আছে, যেটা হচ্ছে অপশান সি। পুরো ক্যালকুলেশন করলাম, করিনি। এখানে আমরা ইউনিট ডিজিটের সাহারা নিলাম, ঠিক আছে। তো ইউনিট ডিজিটের সাহারা নিয়ে দেখো একই শিফটের মধ্যে কতগুলো কোশ্চেনে দেখালাম যে ক্যালকুলেশন তো দেখে মনে হচ্ছে এত বড়ো, বাট ক্যালকুলেশন করতে হচ্ছে না আমাদেরকে। এখানে একটু ক্যালকুলেশন করতে হলো, এটাও কিন্তু হতে পারে পরীক্ষাতে যে তুমি এইভাবে ট্রাই করবে বাট হবে না, ঠিক আছে। সেক্ষেত্রে পুরো ক্যালকুলেশন করতে হবে, এটার জন্য কিন্তু বি প্রিপেয়ার্ড। যদি একটি টেবিলের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 25% হয় তবে ক্ষতির শতাংশ কত? তো কি বলেছে, 25% মানে কি 1/4 লিখতে পারি। 25% মানে 1/4। বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের এত, যার সাথে এর যুক্ত আছে তারা আমরা কি বলি, নিচে থাকে। তার মানে আমরা বলতে পারি যে স্যার নিচেরটা হচ্ছে যে ক্রয় মূল্য আর উপরেরটা হচ্ছে যে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের এর এর কার সাথে আছে, ক্রয় মূল্যের সাথে। তাহলে নিচে যেটা আছে সেটা কি ক্রয় মূল্য, উপরে যেটা আছে সেটা কি বিক্রয় মূল্য। এই যে বলেছে বিক্রয় মূল্য, ঠিক। 4 টাকায় কিনে 1 টাকায় বিক্রি করে দিয়েছে, ক্ষতি হয়েছে। তার মানে কত টাকা ক্ষতি হয়েছে, লস হয়েছে আমার 3 টাকা। 3 টাকা লস বা 3 রেশিও লস। এক্ষেত্রে যেহেতু আমরা ডাইরেক্ট টাকা পয়সা বলাটা একদম ঠিক নয়, মানে অঙ্কের ভাষাতে, এখানে আমরা রেশিওতে বলতে পারি। বাট কে দেখছে, আমার তো বলানি কাজ না, আমার ওখানে অ্যান্সার করে দিয়ে আসতে, তাই তো, মার্ক করে দিয়ে আসেনি কাজ। তো 3 টাকা, ক্ষতির শতাংশ কত, তাহলে ক্ষতি 3 টাকা, কত টাকার করে ক্ষতি। অলওয়েজ লাভ হোক ক্ষতি হোক, অলওয়েজ আমরা ক্রয় মূল্যের উপর বের করি, আনলেস যদি বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর ক্ষতির শতাংশ কত। অনেক সময় কিন্তু বলে দিতে পারে, খুব কম সময় আছে যারা বলে দেয় যে বিক্রয় মূল্যের উপর ক্ষতির শতাংশ কত, বিক্রয় মূল্যের উপর প্রফিট কত। যদি না বলে আমরা বাই ডিফল্ট ক্রয় মূল্যের উপর বের করে থাকি। 3/4, তো ক্ষতির 3/4 মানেই কি আমরা পড়েছি, 3/4 মানেই স্যার 75%। এটা বলেছিলাম যে ফ্র্যাকশন টু পার্সেন্ট, পার্সেন্ট টু ফ্র্যাকশন, বহুত 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 ইম্পর্ট্যান্ট, ঠিক। তো 75% অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। দুটি সংখ্যা 11:13 অনুপাতে আছে, যদি তাদের গোসাগু 7 হয় তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। তো এটা নিশ্চয়ই আমরা জানি যে 11:13 অনুপাতে আছে সংখ্যা দুটো, ঠিক। সাপোজ দুটো সংখ্যা মনে করো, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা। গোসাগু কাকে বলে, গোসাগু মানে এই সংখ্যাটা থেকে এবং এই সংখ্যাটা থেকে সব থেকে বেশি যেটা কমন নিতে পারবো সেটাই আমার গোসাগু। এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা থেকে, এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা থেকে সব থেকে বড় যে সংখ্যাটা আমার বেরিয়ে আসবে বা কমন যাবে বা কাটতে পারবে ওই সংখ্যা দুটোকে, সেটাই আমার গোসাগু হয়ে যায়। সেই গোসাগুটা দিয়ে আছে 7, গোসাগুটা দিয়ে আছে 7। তার মানে 11:13, মানে সব থেকে বড় সংখ্যাটা এখান থেকে বের করে নিয়েছি, এখান থেকে আর এখান থেকে। তারপরে এরা কত পড়ে আছে, 11:13তে পড়ে আছে। তাহলে ওই সব থেকে বড় সংখ্যাটা যদি দিয়ে দিই তাহলে সংখ্যাগুলো পেয়ে যাবো। তাহলে বুঝতে পারলে যে কেন আমরা গোসাগু দিয়ে ডাইরেক্টলি অনুপাতকে গুণ করে দিই। এই যে জিনিসগুলো বোঝা দরকার আছে, যদি বুঝে নাও তাহলে এটা লং টাইম পর্যন্ত তোমাদের ব্রেনে কিন্তু থেকে যাবে যে হ্যাঁ এটা আমি এই জন্য করি। আর যদি শুধুমাত্র বলে দেওয়া হয় এরকম করে যে যা গোসাগু আছে সেই গোসাগুটা দিয়ে তোমরা গুণ করে নেবে অনুপাতগুলোকে, তাহলে তোমাদের এটা বেশিক্ষণ কিন্তু স্থায়ী হবে না, কিছুদিন মনে থাকবে তারপর ভুলে যাবে। বাট এই জিনিসটা যদি পুরোপুরি বুঝে নাও যে কেন গুণটা করছি, তাহলে কিন্তু বেশি দিন মনে থাকবে। ওই জন্য আমার ক্লাসগুলো হয়তো লম্বা হতে পারে, কিন্তু পুরোপুরি তোমাদের প্রফিট হবে সেটাতে। হ্যাঁ, তো গুণ করবো ডাইরেক্ট, গোসাগু 7 × 11, তাহলে 77, আর 1391, যেটা অপশান বি অ্যান্সার হবে। নেক্সট, 4টি সংখ্যার গড় দিয়ে হচ্ছে 52, প্রথম দুটি সংখ্যার গড় অন্যান্য দুটি সংখ্যার গড় থেকে 3 গুণ, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? তো 4টি সংখ্যার গড় দিয়েছে 52, প্রথম দুটি সংখ্যার গড় অন্যান্য দুটি সংখ্যার গড় থেকে 3 গুণ। যদি ধরে নিই যে প্রথম দুটি সংখ্যার গড় x, তাহলে অন্যান্য দুটি সংখ্যার গড় কী বলেছে, গড় থেকে 3 গুণ, তাহলে এটাকে আমি x ধরে নিচ্ছি। অন্যান্য দুটি সংখ্যার গড় থেকে 3 গুণ বলেছে, তাহলে এটাকে আমি x ধরলে প্রথম সংখ্যা দুটোর গড় কত হয়ে যাবে, 3x। তাহলে প্রথম দুটো সংখ্যা সমষ্টি কত, 2 × 3x। শেষ দুটো সংখ্যা সমষ্টি কত, 2 × x, যেটা সমান কত, 4 × 52, 4 × 52। এবার এখানে আমরা 2 × 3 = 6x + 2x, 8x সমান 4 × 52। x সমান কী পাবো, 4 × 52/8, 4 × 2 = 8, 2 × 26 = 52। প্রথম দুটি সংখ্যার যোগফল কত বলেছে, ঠিক আছে। তো প্রথম দুটি সংখ্যার গড় কত, 3x, x এর মান কত, 26, তো 3 × 26, এটা তো প্রথম দুটো সংখ্যার গড়। যোগফল কত হবে, × 2, 3 × 2 = 6, 26 × 6 = 156, যেটা আমাদের অপশান এতে আছে।
বা আমরা চাইলে ইউনিট ডিজিটের সাহায্যেও বলতে পারি। 2 3 6 6 6 36, তো ইউনিট ডিজিট 6 আসবে, যেটা একমাত্র অপশান এতেই আছে। একটি গোলকের ব্যাসার্ধ 4.2, গোলকের আয়তন কত? তো দেখো এই কোশ্চেনটা আমি যদি হাওয়া বানাতে চাই তো আমি এটা বলে দিতে পারি যে এখানের মধ্যে যেটা 11 দিয়ে কেটে যাবে সেটাই উত্তর। বাট এটাতে সব জায়গাতে কিন্তু লাগু হয় না, খেয়াল রাখবে, এটা সব জায়গাতেই কিন্তু এমনটা নয় যে হবেই হবে, যে 11 দিয়ে যেটা ভাগ করে যাবে সেটাই উত্তর হতে পারে। হতে পারে এমনভাবে কোশ্চেনটা বানানো যে নিচের 11টা কেটে যাবে, উপরে যে 11 দিয়ে কোশ্চেন আছে 11টা কেটে যাবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কাটে না অবশ্য, তার জন্য এটাকে অনেক সময় ট্রিক হিসেবে বলে দেয় যে ত্রিকোণ পরিমিতির অঙ্ক মানে 11 দিয়ে কাটাকাটি। বাট ওটা কেন আসছে, কীভাবে হচ্ছে, সেটা দেখে নেওয়াটা দরকার আছে যদি ভালো স্কোর করতে চাও। তো দেখো, তো যদি শর্টের মাধ্যমে বলে দিই যে 11 দিয়ে, তো 11 দিয়ে যদি আমরা দেখি, তোমরা এটা ক্যালকুলেশন করে দেবে। 11 কাটাকাটি কি, যে একটা একটা ডিজিট ছেড়ে পরে আমরা যোগ করবো। কীরকম, যে 3-এর সাথে 8 যোগ করব, তারপরে 1 যোগ করব, কত হচ্ছে দেখব। যে 4-এর সাথে 2 যোগ করব, কত হচ্ছে দেখব। ওই দুটোর যে হলো তাদের বিয়োগফলটা যদি 11 দিয়ে ডিভিসিবল হয় তাহলে কী হয়ে যাবে, ওটা 11 দিয়ে 11 দিয়ে ভাগ করা সম্ভব। তো সেভাবে যদি দেখি তাহলে দেখো এটা কত আছে, 3 4 8 2 1। পয়েন্টকে ভুলে যাও, পয়েন্টে মনে রাখার দরকার নেই এই 11 দিয়ে মাল্টিপ্লিসিটি দেখার সময়। তো 3-এর সাথে 8 যোগ করবো, 3 আর 8 11 আর 1 12, 4-এর সাথে 2 যোগ করবো, কত হচ্ছে 6। এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে 6। 6কে কি 11 দিয়ে ভাগ করে যায় না, তাহলে এটা অবশ্যই 11-র মাল্টিপল নয়, এটা অ্যান্সার হতে পারে না। সেকেন্ড এটা দেখো কি আছে, 3 2 9 3 2, 9 আর 3 12 আর 2 14, উপরে 2 আর 3 5, 5 আর 14-র ডিফারেন্স কত 9। 9কে কি 11 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে না। নেক্সট 2 8 4 6 2 1, 2 4 6 আর 2 8, 8 আর 8 6 14 আর 15, 8 আর 15-র ডিফারেন্স কত আছে 7। 7কে কি 11 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাও অ্যান্সার হতে পারে না। তাহলে তিনটাই দিয়ে না হতে পারে, চতুর্থকে অবশ্যই হতে বাধ্য, এটাই অ্যান্সার। এবার আমি বলছি যে কেন 11 দিয়ে আমি এটা দেখলাম বলে আমার হয়ে গেল, সেটা দেখে নাও যে কেন 11 দিয়ে আমি কাটাকাটিটা দেখে নিলাম। তো গোলকের আয়তনের সূত্র কী হয়, 4-এর 3 পাই আর কিউব। 4-এর 3 পাই মানে কি 22-এর 7, আর এর ভ্যালু কত দিয়েছে 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 3 আর 7, এই যে এখানে 3 আছে আর এই যে 7 আছে, 3 7 21, এটা দিয়ে কেটে দেবে, এটা 0.2 দিয়ে কেটে দেবে, ঠিক আছে। তাহলে যদি কেটে দেয়, আমরা এখানে বলতে পারি যে 22 মানেই আমার এখানে 2 ইন্টু 11 আছে। তাহলে এই যে 11টা ছিল, এই যে 22 মানে কি 2 ইন্টু 11, এই 11টি কি কেটে যাচ্ছে নিচে কারোর সাথে, নিচে কি 11টি কি কাটাকাটি হবে, কাটাকাটিতে ইনভলভ হচ্ছে না। তার মানে আমার যাই অ্যান্সার হোক না কেন তার মধ্যে একটা 11 অবশ্যই থাকবে। এইটারই আমরা হেল্প নিচ্ছি, বোঝা গেল যে পরিমিতির 90% কোশ্চেন কেন 11-র মাল্টিপ্লিসিটি চেক করলে আমরা বলে দিতে পারি। এই জন্য এক্সামিনার কী করে, অনেক সময় 11 দিয়ে মাল্টিপল হবে এরকম 2-3টে অপশানকে রেখে দেয়, করে এবার কীভাবে করবি, বোঝা গেল। তো অনেক ক্ষেত্রে রাখে, অনেক ক্ষেত্রে রাখে না। ফার্স্ট আমরা কী করবো, যখনই পরিমিতির অঙ্ক হবে আমরা দেখবো যে এই 11টা কাটছে কি কাটছে না। যদি না কাটে আমরা দেখবো যে 11 দিয়ে কে ভাগ করে যাচ্ছে, যদি দেখি একটাই তাহলে সেটা অ্যান্সার করে বেরিয়ে যাবো। যদি দেখি যে 2 3টে হচ্ছে তখন কিন্তু আমাদেরকে করতে হবে। বাকি আরও হয়তো 9 6 এদের সাহায্য নেওয়া যেতে পারে। যদি একটি সংখ্যা 25 থেকে বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটি নিজের 50% হয়ে যায়, সংখ্যাটি কত? তো কী বলা হয়েছে, সাপোজ মনে করো এটা একটা সংখ্যা ছিল, সংখ্যাটা তার নিজের কত 100% বলতে পারি যে স্যার সংখ্যাটা নিজের 100%। এবার এখান থেকে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যা থেকে কী করে নিচ্ছি 25 কেটে নিচ্ছি, যার প্রভাবে সে কী হয়েছে 50% হয়ে গেছে। 50% হয়ে গেছে মানে এরকম অর্ধেক হয়ে গেছে। 50% হয়ে গেছে মানে কী হয়েছে, সংখ্যাটা ছিল এরকম অর্ধেক হয়ে গেছে, 50% পড়ে আছে। এখান থেকে আমি 25 মাইনাস করে দিয়েছি, যার প্রভাবস্বরূপ 50% পড়ে আছে। এই জায়গাটা আমি মাইনাস করে দিয়েছি, যার পরে 50% পড়েছে। তাহলে এই জায়গাটা যেটা আছে সেটাও তো 50%, তবেই তো 100% হচ্ছে। তার মানে 50% মানে কি 25, তাহলে 100% মানে কত 50। যদি
50% মানে 25 হয় সংখ্যাটার, তাহলে 100% মানে এর এই ধারে দ্বিগুণ করেছি, তো এধারেও দ্বিগুণ করব, 50 হয়ে যাবে। ক্লিয়ার? পি ইজ টু কিউ ইজ টু আর সমান দেওয়া আছে পি প্লাস কিউ, কিউ ইজ প্লাস আর প্লাস পি এর মান করতে হবে। দেখো যখনই তোমরা কোনো অঙ্ক করবে তখন একবার অপশানগুলোর দিকে ধ্যান দিয়ে নেবে, যে এক ঝলক অপশানগুলোকে দেখে নেওয়া অঙ্কটাকে করার আগে, যে অপশানগুলো কীরকম দেওয়া আছে। যদি আমরা লক্ষ্য করি এখানে, তো 19 21 21 21 21 19 21, মানে আমার এই যে প্রথম দুটো এগুলো সেম, মানে পি প্লাস কিউ, কিউ প্লাস আর, এই দুটো সেম। তাহলে এই দুটো বের করে আমার কোনো লাভ থাকবে না, ওগুলো তো সেম সেম আছে। আমরা ফোকাস করব কি আর প্লাস পিতে, কারণ এটারই মানটা ডিফারেন্ট আছে। আর প্লাস পিতে ফোকাস করব। তো এই যে কোশ্চেনটা আছে এখানে আমরা চাইলে পি এর মানটা 9, কিউ এর মানটা 10 আর আর এর মানটা ডাইরেক্টলি 11 ধরে নিতে পারি, কোনো অসুবিধা হবে না। অনেক ক্ষেত্রে অসুবিধা হয় যখন মার্জ করতে হয়, এক্ষেত্রে আমাদের মার্জ তো হয়ে আছে, আমরা ডাইরেক্টলি এগুলো ধরে নিতে পারি। তো আর এর মানটা কত হচ্ছে, আর এর মানটা তো 11, পি এর মানটা কত, পি এর মানটা 9, তো 11 9 20, মানে লাস্টে যেটা 3 নাম্বার আছে সেটা 20 হবে, একমাত্র অপশান এতে আছে। তাহলে কেউ যদি অপশানগুলো না দেখে এখানে পি প্লাস কিউকে ক্যালকুলেশন করে, কিউ প্লাস আরকে ক্যালকুলেশন করে, তার কিছু হলেও সময় নষ্ট হবে। ওই জন্য বলছি একবার অপশানগুলোকে জাস্ট এক ঝলক দেখে নেওয়া। 19 × 24/4 এর মান কত? দেখো, তো এটা একটা সরল করো আছে। সরল করতে নিশ্চয়ই এটা জানো যে প্রথম আমরা কী করব, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। ঠিক আছে, যোগ আর বিয়োগের মধ্যে আমি চাইলে যোগ্য আগে করতে পারি, বিয়োগ্য আগে করতে পারি, কোনো চাপ নেই। তার আগেও কি আর কাজ করতে হয়, এর সব থেকে ফার্স্টে কার কাজ করতে হয়, বার। মাথায় যদি কারোর ডান্ডা দিয়ে দেয় তার কাজটা আগে করতে হবে। ঠিক আছে, মানে বুঝতেই পারছো, মাথার উপর যদি ভাত থাকে তাকে একটু বেচারিকে শান্তি দিতে হবে না, বারটা ছাড়িয়ে, সেই আর কি, আর কিছু না। আর তাছাড়া ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট। তো দেখো কী আছে এখানে, এখানে আছে আমাদের এখানে একটা দেখো এর আছে, আর কি আছে এখানে, প্রথম বন্ধনী আছে, ভাগ আছে। তো এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আগে সলভ করব। যদি সলভ করি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দেখবো একটা গুণ আছে, একটা ভাগ আছে। তাহলে এই দুটোর মধ্যে আমাকে অবশ্যই ভাগের কাজটা আগে করতে হবে। ভাগের কাজটা যদি আগে করি তাহলে এইটুকু জায়গায় যদি আমি সলভ করি তাহলে কী পাবো, 24 × 4 ভাজিতটা গুণ হয়ে গেলে 1/16 হয়ে যাবে। এখানে যদি কাটাকাটি করি 4 4 16, 4 6 24, তাহলে এইটুকু জায়গা থেকে আমার কত পড়ে থাকছে, 6 পড়ে থাকছে। যখন ব্র্যাকেটটা উঠে যাবে তখন এখানে কী হবে, 4 6, এখানে কী হবে 4 6, 4 6 মানে 24 হয়ে যাবে। গুণের কাজটা আগে, এর কাজটা আগে করে নেবো, 4 × 6 24, তাহলে কী পড়ে থাকছে, 19 × 24 ভাজিত 4 6, এটা পড়ে আছে আমার। ঠিক আছে, তাহলে 19 × 24 ভাজিত 4 6 মানে 24, 24 ভাজিত 24 মানে তো 1, 1-এর সাথে 19 গুণ করলে 19 অ্যান্সার। এই সরলটা তোমরা নিজেরা করবে, এই সরলটা করে তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে এটার অ্যান্সার কত হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে অবশ্যই জানাবে এটার অ্যান্সার কত আসছে। ঠিক, লাস্ট একটা কোশ্চেন। তো 16 + 9 + 4, দেখো এটাও একটা খুবই ইজি, সুপার ইজি কোশ্চেন। তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এই দুটো কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক রইল, এগুলোর অ্যান্সারটা করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো অঙ্ক হতে পারে যে অঙ্কগুলো করালাম সেটা একবার দেখা হয়তো বুঝতে পারলে না, সেক্ষেত্রে তোমাদেরকে সেই জায়গাটা আরেকবার রিপিট করে দেখে নিলে। ঠিক আছে, মানে অনেক সবসময় এমনটা নয় যে একবার দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এই জিনিসটা সাধারণত হতে পারে, কিছু অঙ্ক থাকবে একবার দেখলেই বুঝতে পারবে, কিছু থাকবে যেটা 2বার 3বার দেখতে হবে, কিছু থাকবে যেটা 2বার 3বার দেখার পরেও বুঝতে পারবে না। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে এমন নয় যে ওই জিনিসটা তুমি করতে পারো না, সেক্ষেত্রে কি ওই জায়গায় জিনিসটাকে নিয়ে ভাবার দরকার আছে। লাইফে দেখেছো নিশ্চয়ই কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমরা ডে টু ডে লাইফে কিছু আছে আমরা ইজিলি সলভ করে নিতে পারি, ছোটোখাটো প্রবলেম, লাইফের যে প্রবলেমগুলো হয় কিছু কিছু যেখানে আমাদেরকে ভাবতে হয় যে কী করা যেতে পারে, এটা করলে কি, কিছু কিছু আছে সলভই হতে চায় না, তখন মনে হয় যে কী করতে পারে, আমরা ইহার কাছে সালা নিয়ে থাকি কী করতে। তো এরকম অঙ্কের ক্ষেত্রেও ঠিক আছে, কিছু কিছু অঙ্ক একবার দেখলে হয়ে যাবে, কিছু কিছু 2-3বার দেখলে বুঝতে পারবে, কিছু কিছু 2-3বার দেখার পরেও বুঝতে পারবে না। সেক্ষেত্রে তোমাদেরকে এটা ভেবে নিতে হবে যে এই জিনিসটা নিয়ে আমার ভাবনা চিন্তা করার দরকার আছে। এই ফ্রি ফায়ার খেলার থেকে ভাবনা চিন্তাগুলো করো, দেখো আরামসে হয়ে যাবে। ঠিক, তো আশা করি আজকের ক্লাসটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ক্লাস, কী করলে আরও তোমাদের বেশি সুবিধা হবে।
তো চলো আজকের ক্লাসটা এখানেই এন্ড করছি।